অপরাহ্ন ৫টার সময় আমি আর ব্যোমকেশ মহিধরবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। তিনি বসিবার ঘরে ছিলেন। দেখিলাম তাহার চেহারা খারাপ হইয়া গিয়াছে। মুখের ফুটি ফাটা হাসিটি ম্রিয়মাণ, চালতার মতন গাল দুটি ঝুলিয়া পড়িয়াছে। বলিলেন, আসুন আসুন, অনেক দিন বাঁচবেন ব্যোমকেশবাবু। এই মাত্র আপনার কথা ভাবছিলাম। শরীর বেশ সেরে উঠেছে দেখছি। বাহ, বেশ বেশ। ব্যোমকেশ বলিল, কিন্তু আপনার শরীর তো ভালো দেখছি না। মহিধরবাবু বলিলেন, হয়েছিল একটু শরীর খারাপ, এখন ভালোই। কিন্তু একটা বড় ভাবনার কারণ হয়েছে ব্যোমকেশবাবু। কি হয়েছে? রজনী কাল রাত্রে কলকাতা চলে গেছে। সে কি, একলা গেছেন? আপনাকে না বলে? না না, সেই সব কিছু নয়। বাড়ির পুরনো চাকর রামদিনকে তার সঙ্গে দিয়েছি। তবে ভাবনাটা কিসের? মহিধরবাবুর মনে ছলচাতুরি নাই। সোজাসুজি বলিতে আরম্ভ করিলেন, শুনুন বলি তাহলে। কলকাতায় রজনীর এক মাসি থাকেন। তিনি ওকে মানুষ করেছেন। কাল বিকেলে ওর মেশোর এক তার এলো। তিনি রজনীকে ডেকে পাঠিয়েছেন। মাসির ভারী অসুখ। রজনীকে রাত্রিরের গাড়িতে পাঠিয়ে দিলাম। ও এমন প্রায়ই যাতায়াত করে, ৫-৬ ঘন্টা রাস্তা বইতো নয়। রজনী আজ সকালে কলকাতায় পৌঁছে গেছে, তার পেয়েছি। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। তারপর শুনুন, আজ সকালে ২খানা চিঠি পেলাম। তার মধ্যে একখানা রজনীর মাসির হাতের লেখা, কালকের তারিখ। তিনি নিতান্ত মামুলি চিঠি লিখেছেন, অসুখ বিসুখের কোনো কথাই নেই। মহিধরবাবু শঙ্কিত চক্ষে ব্যোমকেশের পানে চাহিলেন। ব্যোমকেশ বলিল, এমনও তো হতে পারে চিঠি লেখবার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মহিধরবাবু বলিলেন, তা একেবারে অসম্ভব নয়, কিন্তু অন্য চিঠিখানার কথা এখনো বলিনি। বেনামি চিঠি। এই নিন, পড়ে দেখুন। তিনি একটি খাম ব্যোমকেশকে দিলেন। খামের উপর ডাকঘরের ছাপ দেখিয়া বোঝা যায় এই শহরেই ডাকের দেওয়া হইয়াছে। ব্যোমকেশ চিঠি বাহির করিয়া পড়িল। সাদা এক তক্তা কাগজের ওপর মাত্র কয়েকটি কথা লেখা ছিল। আপনার চোখের আড়ালে একজন ভদ্রবেশী দুষ্টু লোক আপনার কন্যার সহিত অবৈধ প্রণয়ে লিপ্ত হইয়াছে। ইহারা যদি ইলোপ করে, কেলেঙ্কারির এক শেষ হইবে। সাবধান, ডাক্তার ঘটককে বিশ্বাস করিবেন না। ব্যোমকেশ চিঠি পড়িয়া ফেরত দিল। মহিধরবাবু কম্পিত স্বরে বলিলেন, কে লিখেছে জানি না, কিন্তু এ যদি সত্যি হয়। ব্যোমকেশ শান্তভাবে বলিল, ডাক্তার ঘটককে আপনি জানেন, সে এমন কাজ করবে বলে আপনার মনে হয়? মহিধরবাবু ইতস্তত করিয়া বলিলেন, ডাক্তারকে তো ভালো ছেলে বলেই জানি। যখন তখন আসে বাড়িতে আমার। তবে পরচিত্ত অন্ধকার। আচ্ছা, সে কি আছে এখানে? ব্যোমকেশ বলিল, আছে, আজ সকালেই তাকে দেখেছি। মহিধরবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আছে? যাক, তাহলে বোধ হয় কেউ মিথ্যে বেনামি চিঠি দিয়েছে। ব্যোমকেশ বলিল, ডাক্তার কিন্তু আজ রাত্রে কলকাতা যাচ্ছে। মহিধরবাবু আবার ব্যাকুল হইয়া বলিলেন, যাচ্ছে? তবে? ব্যোমকেশ দৃঢ় স্বরে বলিল, মহিধরবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন, কোনো কেলেঙ্কারি হবে না। আপনি মিথ্যে ভয় করছেন। মহিধরবাবু ব্যোমকেশের হাত ধরিয়া বলিলেন, সত্যি বলছেন? কিন্তু আপনি কি করে জানলেন? আপনি তো। ব্যোমকেশ বলিল, আমি এমন অনেক কথা জানি যা আপনি জানেন না। আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিচ্ছি না। রজনী দেবী 2 দিন পরেই ফিরে আসবেন। তিনি এমন কোনো কাজ করবেন না
যাতে আপনার মাথা হেঁট হয়। মহিধর বাবু গদগদ স্বরে বলিলেন, ব্যাস, তা হলেই হলো। ধন্যবাদ ব্যোমকেশ বাবু। আপনার কথায় যে কত দূর নিশ্চিন্ত হলাম তা বলতে পারি না। বুড়ো হয়েছি, ভগবান একবার দাগা দিয়েছেন, তাই একটুতেই ভয় হয়। ব্যোমকেশ বলিল, ও কথা ভুলে যান, আমি এসেছি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে। মহিধর বাবু ব্যস্ত হইয়া বলিলেন, বলুন বলুন। আপনার মোটরখানা আজ রাত্রে একবার দিতে হবে। জংশনে যাব, একটু জরুরি কাজ আছে। এ আর বেশি কথা কি? কখন চাই বলুন? রাত্রি 9টার সময়। বেশ, ঠিক 9টার সময় আমার গাড়ি আপনার বাড়ির সামনে হাজির থাকবে। আর কিছু? আর কিছু না। এই সময় পাণ্ডে আসিয়া উপস্থিত হইলেন। সকলে মিলিয়া চা ও প্রচুর জলখাবার ধ্বংস করিয়া বাড়ি ফিরিলাম। ঠিক 9টার সময় মহিধর বাবুর 8 সিলিন্ডার গাড়ি আমাদের বাড়ির সামনে আসিয়া থামিল। আমি ব্যোমকেশ ও পাণ্ডে সাহেব তাহাতে চাপিয়া বসিলাম। গাড়ি ছাড়িয়া দিল। একটি কালো রঙের পুলিশ ভ্যান আগে হইতেই দাঁড়াইয়াছিল, সেটি আমাদের পিছু লইল। শহরের সীমানা অতিক্রম করিয়া আমাদের মোটর জংশনে দীর্ঘ গৃহহীন পথ ধরিল। দুই পাশে কেবল বড় বড় গাছ। আমাদের গাড়ি তাহার ভিতর আলোর সুড়ঙ্গ রচনা করিয়া ছুটিয়া চলিয়াছে। পথে বেশি কথা হইল না। 3 জনে পাশাপাশি বসিয়া একটার পর একটা সিগারেট টানিয়া চলিয়াছি। একবার ব্যোমকেশ বলিল, আপনার আসামি ফার্স্ট ক্লাসের টিকিট কিনবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। যে ক্লাসেই উঠুক, ইন্সপেক্টর দুবে পাশের কামরায় থাকবে। পুলিশ মহলে আসল কথা কে কে জানে? আমি আর দুবে। পাছে আগে থাকতে বেশি হইচই হয়, তাই চুপিসারে মহিধর বাবুর গাড়ি নিতে হলো। পিছনের ভ্যানে যারা আছে তারাও জানে না কি জন্যে কোথায় যাচ্ছে। পুলিশের থানা থেকে যত কথা বেরোয় এত আর কোথাও থেকে নয়। ঘুষখোর পুলিশ তো আছেই, তাছাড়া পুলিশের পেটে কথা থাকে না। পুরন্দর পাণ্ডে নির্মল চরিত্র পুরুষ, তাই স্বজাতি সম্বন্ধেও তিনি সত্যবাদী। 10টার সময় জংশনে পৌঁছিলাম। লাল সবুজ অসংখ্য আকাশ প্রদীপে স্টেশন ঝলমল করিতেছে। পুলিশের ভ্যানে 2 জন সাব ইন্সপেক্টর ও কয়েকটি কনস্টেবল ছিল। পাণ্ডে তাহাদের স্টেশনের ভিতরে বাহিরে নানা স্থানে সন্নিবিষ্ট করিলেন। তারপর স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করিলেন। বলিলেন, আমার একটা লগ আসবার কথা আছে, এলেই খবর দেবেন। আমরা ওয়েটিং রুমে আছি। আমরা 3 জনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে গিয়া বসিলাম। পাণ্ডে ঘন ঘন হাত করি দেখিতে লাগিলেন। ঠিক 10:30টার সময় স্টেশন মাস্টার খবর দিলেন, লগ এসেছে। সব ভালো, ফার্স্ট ক্লাস। এখনো 45 মিনিট। কিন্তু 45 মিনিট সময় যত দীর্ঘই হোক, প্রাকৃতিক নিয়মে শেষ হইতে বাধ্য। গাড়ি আসার ঘণ্টা বাজিল। আমরা প্ল্যাটফর্মে গিয়া দাঁড়াইলাম। আমাদের সকলের গায়ে ওভারকোট এবং মাথায় পশমের টুপি, সুতরাং সহসা দেখিয়ে কেহ যে চিনিয়া ফেলিবে সে সম্ভাবনা নাই। তারপর বহু প্রতীক্ষিত গাড়ি আসিয়া দাঁড়াইল। পাণ্ডে সাহেব নাটকের রঙ্গমঞ্চ ভালোই নির্বাচন করিয়াছিলেন, আয়োজনেরও কিছু ত্রুটি রাখেন নাই, কিন্তু তবু নাটক জমিতে পাইল না। পটোত্তোলনের সঙ্গে সঙ্গে জবনিকা পড়িয়া গেল। গাড়ির প্রথম শ্রেণীর কামরা যেখানে থামে, আমরা সেখানে দাঁড়াইয়াছিলাম। ঠিক আমাদের সামনে প্রথম শ্রেণীর কামরা দেখা গেল। জানালাগুলির কাঠের কবাট বন্ধ, তাই অভ্যন্তর ভাগ দেখা গেল না। অল্পকাল মধ্যে দরজা খুলিল। একজন কুলি ছুটিয়া গিয়া ভেতরে প্রবেশ করিল এবং 2টি বড় বড় চামড়ার সুটকেস নামাইয়া রাখিল। কামরায় একটি মাত্র যাত্রী ছিলেন। তিনি এবার বাহির হইয়া আসিলেন। কোট প্যান্ট পরা অপরিচিত ভদ্রলোক, গোঁফ দাড়ি কামানো, চোখে ফিকা নীল চশমা। তিনি সুটকেস 2টি কুলির মাথায় তুলিবার ব্যবস্থা করিতেছেন। পাণ্ডে এবং ব্যোমকেশ তাহার 2 পাশে গিয়া দাঁড়াইল। ব্যোমকেশ একটু দুঃখিত স্বরে বলিল, অমরেশ বাবু,
আপনার যাওয়া হলো না, ফিরে যেতে হবে। অমরেশ বাবু, ব্যাংকের ম্যানেজার অমরেশ রাহা, গোঁফ দাড়ি কামানো, মুখ দেখিয়া একেবারে চিনিতে পারি নাই। অমরেশ রাহা একবার দক্ষিণে একবার বাম ঘাড় ফিরাইলেন, তারপর ক্ষিপ্র হস্তে পকেট হইতে পিস্তল বাহির করিয়া নিজের কপালে ঠেকাইয়া ঘোড়া টানিলেন। চড়াত করিয়া শব্দ হইল। মুহূর্ত মধ্যে অমরেশ রাহার ভূপতিত দেহ ঘিরিয়া লোক জমিয়া গেল। পাণ্ডে হুইসেল বাজাইলেন, সঙ্গে সঙ্গে পুলিশের বহু লোক আসিয়া স্থানটা ঘিরিয়া ফেলিল। পাণ্ডে কড়া সুরে বলিলেন, ইন্সপেক্টর দুবে, সুটকেস দুটো আপনার জিম্মায়। একজন লোক ভিড় ঠেলিয়া প্রবেশ করিল। চিনিলাম, ডাক্তার ঘটক। সে বলিল, কি হয়েছে, এ কে? পাণ্ডে বলিলেন, অমরেশ রাহা, দেখুন তো বেঁচে আছে কি না। ডাক্তার ঘটক নত হইয়া দেহ পরীক্ষা করিল, তারপর উঠিয়া দাঁড়াইয়া বলিল, মারা গেছে। ভিড়ের ভিতর হইতে দন্তবাদ্য সহযোগে একটা বিস্ময় কৌতূহলী স্বর শোনা গেল। অমরেশ রাহা মারা গেছে? কি হয়েছিল? তার দাড়ি কোথায়? ফটোগ্রাফার নকুলেশ সরকার। ডাক্তার ঘটক ও নকুলেশ বাবুকে লক্ষ্য করিয়া ব্যোমকেশ বলিল, আপনাদের গাড়িও এসে পড়েছে, এখন বলবার সময় নেই, ফিরে এসে শুনবেন। ব্যোমকেশ বলিল, একটা সাংঘাতিক ভুল করেছিলুম। অমরেশ রাহা ব্যাংকের ম্যানেজার, তার যে পিস্তলের লাইসেন্স থাকতে পারে এ কথা মনেই আসেনি। সত্যবতী বলিল, না, গোড়া থেকে বলো। 2রা জানুয়ারি, কলিকাতা ফিরিয়া চলিয়াছি। ডিএসপি পাণ্ডে, মহিধর বাবু ও রজনী স্টেশনে আসিয়া আমাদের গাড়িতে তুলিয়া দিয়া গিয়াছেন। এতক্ষণে আমরা নিশ্চিন্ত মনে একত্র হইতে পারিয়াছি। ব্যোমকেশ বলিল, দুটো জিনিস জট পাকিয়ে গিয়েছিল, এক ছবি চুরি, দ্বিতীয় ডাক্তার আর রজনীর গুপ্ত প্রণয়। ওদের প্রণয় গুপ্ত হলেও তাতে নিন্দের কিছু ছিল না। ওরা কলকাতায় গিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। সম্ভবত রজনীর মাসি আর মেশো জানেন, আর কেউ জানে না, মহিধর বাবুও না। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ জানবে না। মহিধর বাবু সেকেলে লোক নয়, তবু বিধবা বিবাহ সম্বন্ধে সাবেক সংস্কার ত্যাগ করতে পারেননি, তাই ওরা লুকিয়ে বিয়ে করে সব দিক রক্ষা করেছে। জিজ্ঞাসা করিলাম, খবরটা কি ডাক্তারের কাছে পেলেন? ব্যোমকেশ বলিল, ডাক্তারকে ঘাঁটায়নি, ও যেরকম রুখে ছিল কিছু বলতে গেলেই কামড়ে দিত। আমি রজনীকে আড়ালে বলেছিলাম, সব জানি। সে জিজ্ঞেস করেছিল, ব্যোমকেশ বাবু, আমরা কি অন্যায় করেছি? আমি বলেছিলাম, না, তোমরা যে বিদ্রোহের ঝোঁকে মহিধর বাবুকে দুঃখ দাওনি, এতেই তোমাদের গৌরব। উগ্র বিদ্রোহে বেশি কাজ হয় না, কেবল বিরুদ্ধ শক্তিকে জাগিয়ে তোলা হয়। বিদ্রোহের সঙ্গে সহিষ্ণুতা চাই, তোমরা সুখী হবে। সত্যবতী বলিল, তারপর বলো। ব্যোমকেশ বলিতে আরম্ভ করিল, ছবি চুরির ব্যাপারটাকে যদি হালকাভাবে নাও তাহলে তার অনেক রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু যদি গুরুতর ব্যাপার মনে করো তাহলে তার একটি মাত্র ব্যাখ্যা হয়। ওই গ্রুপের মধ্যে এমন একজন আছে যে নিজের চেহারা লোকচক্ষুর আড়ালে রাখতে চায়। কিন্তু কি উদ্দেশ্যে? একটা উদ্দেশ্য এই হতে পারে যে ওই দলে একজন দাগী আসামি আছে যে নিজের ছবির প্রচার চায় না। প্রস্তাবটা কিন্তু টেকসই নয়। এই গ্রুপে যারা আছে তারা কেউ লুকিয়ে বেড়ায় না, তাদের সকলেই চেনে, সুতরাং ছবি চুরি করার কোনো মানে হয় না। দাগী আসামির সম্ভাবনা ত্যাগ করতে হচ্ছে। কিন্তু যদি ওই দলে এমন কেউ থাকে যে ভবিষ্যতে দাগী আসামি হবার জন্য প্রস্তুত হচ্ছে, অর্থাৎ একটা গুরুতর অপরাধ করে কেটে পড়বার চেষ্টায় আছে, তাহলে সে নিজের ছবি লোপাট করবার চেষ্টা করবে। অজিত, তুমি তো লেখক, শুধু ভাষার দ্বারা একটা লোকের এমন হুবহু বর্ণনা দিতে পারো যাতে তাকে দেখলেই চেনা যায়? পারবে না। বিশেষত তার চেহারা যদি মামুলি হয়
তাহলে একেবারেই পারবে না। কিন্তু একটা ফটোগ্রাফ মুহূর্ত মধ্যে তার চেহারাখানা আমাদের চোখের সামনে তুলে ধরতে পারে। তাই দাগী আসামিদের ফটো পুলিশের ফাইলে রাখা থাকে। তাহলে পাওয়া গেল ওই দলের একটা লোক গুরুতর অপরাধ করে ডুব মারবার ফন্দি আঁটছে। এখন প্রশ্ন এই, সংকল্পিত অপরাধটা কি এবং লোকটা কে? গ্রুপের লোকগুলি একে একে ধরা যাক। মহিধর বাবু ডুব মারবেন না, তার বিপুল সম্পত্তি আছে, চেহারাখানাও ডুব মারবার অনুকূল নয়। ডাক্তার ঘটক রজনীকে নিয়ে উধাও হতে পারে, কিন্তু রজনী সাবালিকা, তাকে নিয়ে পালানো আইন ঘটিত অপরাধ নয়। তবে ছবি চুরি করতে যাবে কেন? অধ্যাপক সোমকেও বাদ দিতে পারো। সোম যদি শিকল কেটে ওড়বার সংকল্প করতেন, তাহলেও স্রেফ ওই ছবিটা চুরি করার কোনো মানে হতো না। সোমের আরও ছবি আছে। নকুলেশ্বর বাবুর ঘরে তার ফটো টাঙানো আছে, আমরা দেখেছি। তারপর ধরো নকুলেশ্বর বাবু, তিনি পিকনিকের দলে ছিলেন। তিনি মহিধর বাবুর কাছে মোটা টাকা ধার করেছিলেন, সুতরাং তার পক্ষে গা ঢাকা দেওয়া অস্বাভাবিক নয়। কিন্তু তিনি ফটো তুলেছিলেন, ফটোতে তার চেহারা ছিল না, অতএব তার পক্ষে ফটো চুরি করতে যাওয়া বোকামি। বাকি রয়ে গেলেন ডেপুটি উষানাথ বাবু এবং ব্যাংক ম্যানেজার অমরেশ রাহা। একজন সরকারি মালখানার মালিক, অন্যজন ব্যাংকের কর্তা। দেখা যাচ্ছে ফেরার হয়ে যদি কারোর লাভ থাকে তো এদের দুজনের হাতেই বিস্তর পরের টাকা, দুজনেই চিনির বলদ। প্রথমে উষানাথ বাবুকে ধরো, তার স্ত্রী পুত্র আছে, চেহারাখানাও এমন যে ফটো না থাকলেও তাকে শনাক্ত করা চলে। কিন্তু চোখে কালো চশমা পরেন, চশমা খুললে দেখা যায় তার একটা চোখ কানা। বেশি দিন পুলিশের সন্ধানী চক্ষু এড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাছাড়া তার চরিত্রও এমন একটা দুঃসাহসিক কাজ করবার প্রতিকূল। বাকি রইলেন অমরেশ রাহা। এটা অবশ্য নেতি প্রমাণ, কিন্তু তারপর তাকে ভালো করে লক্ষ্য করলে দেখবে তিনি ছাড়া আর কেউ হতে পারেন না। তার চেহারা নিতান্ত সাধারণ, তার মতো লক্ষ লক্ষ বৈশিষ্ট্যহীন লোক পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। তিনি মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছেন। এরকম দাড়ি রাখার সুবিধে দাড়ি কামিয়ে ফেললেই চেহারা বদলে যায়, তখন চেনা লোক আর চিনতে পারবে না। নকল দাড়ি পরার চেয়ে আসল দাড়ি কামিয়ে ফেলা ছদ্মবেশ হিসেবে ঢের বেশি নিরাপদ এবং নির্ভরযোগ্য। অমরেশবাবু অবিবাহিত ছিলেন, তিনি মাইনে ভালোই পেতেন, তবু তার মনে দারিদ্র্যের ক্ষোভ ছিল, টাকার প্রতি দুর্দম আকাঙ্ক্ষা জন্মেছিল। আমার মনে হয় তিনি অনেক দিন ধরে এই কুমতলব আঁটছিলেন। তার আলমারিতে গুজরাটি বই দেখেছিলেন, মনে আছে? গুজরাটি ভাষা শিখেছিলেন, হয়তো সংকল্প ছিল টাকা নিয়ে বোম্বাই অঞ্চলে গিয়ে বসবেন। বাঙালিদের সঙ্গে গুজরাটিদের চেহারায় একটা ধাতুগত ঐক্য আছে, ভাষাটাও রপ্ত থাকলে কেউ তাকে সন্দেহ করতে পারবে না। সব দিক ভেবে আট ঘাট বেঁধে তিনি তৈরি হয়েছিলেন। তারপর যখন সংকল্পকে কাজে পরিণত করবার সময় হলো, তখন হঠাৎ কতকগুলো অপ্রত্যাশিত বাধা উপস্থিত হলো। পিকনিকের দলে গিয়ে ছবি তাকে তোলাতে হলো। তিনি অনিচ্ছা ভরে ছবি তুলেছিলেন, সন্দেহ নেই, কিন্তু না তোলাতে লোকের মনে সন্দেহ জাগতে পারে। ভাবলেন ছবি চুরি করে সামলে নেবেন। যাই হোক, তিনি মহিধর বাবুর বাড়ি থেকে ছবি চুরি করলেন। পরদিন চায়ের পার্টিতে আমরা উপস্থিত হলাম। সেখানে যে সব আলোচনা হলো তাতে অমরেশবাবু বুঝলেন তিনি একটা ভুল করেছেন। স্রেফ ছবিখানা চুরি করা ঠিক হয়নি। তাই পরের বার যখন তিনি উষানাথ বাবুর বাড়িতে চুরি করতে গেলেন, তখন আর কিছু না পেয়ে পরি চুরি করে আনলেন। আলমারিতে চাবি ঢুকিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যাতে মনে হয় ছবি চুরি করাটা চোরের মূল উদ্দেশ্য নয়। অধ্যাপক সোমের ছবিটা চুরি করা দরকার হয়নি। আমার বিশ্বাস তিনি কোনো উপায়ে জানতে পেরেছিলেন যে
মালতী দেবী ছবিটা আগেই ছিঁড়ে ফেলে দিয়েছেন, কিংবা এমনও হতে পারে যে তিনি ছবি চুরি করতে গিয়েছিলেন কিন্তু ছবি তার আগেই নষ্ট করা হয়েছিল। হয়তো তিনি ছেঁড়া ছবির টুকরোগুলো পেয়েছিলেন। আমার আবির্ভাবে অমরেশবাবু শঙ্কিত হননি। তার মূল অপরাধ তখনও ভবিষ্যতের গর্ভে। তিনি টাকা নিয়ে উধাও হবার পর সবাই জানতে পারবে। তখন আমি জানলেও ক্ষতি নেই। কিন্তু ফাল্গুনী পালের প্রেত মূর্তি যখন এসে দাঁড়ালো, তখন অমরেশবাবু মাথায় হাত দিয়ে বসলেন। তার সমস্ত প্ল্যান ভেস্তে যাবার উপক্রম হলো। ফাল্গুনী থাকতে ফটো চুরি করে লাভ কি? সেই স্মৃতি থেকে ছবি এঁকে ফটোর অভাব পূরণ করে দেবে। কিন্তু পরকীয়া প্রীতির মতো বেআইনি কাজ করার একটা তীব্র উত্তেজনা আছে। অমরেশবাবু তার স্বাদ পেয়েছিলেন। তিনি এত দূর এগিয়ে আর পিছোতে পারছিলেন না। তাই ফাল্গুনী যেদিন তার ছবি এঁকে দেখাতে এলো, সেদিন তিনি ঠিক করলেন ফাল্গুনীর বেঁচে থাকা চলবে না। সেই রাত্রে তিনি মদের বোতলে বেশ খানিকটা আফিম মিশিয়ে নিয়ে ফাল্গুনীর কুঁড়ে ঘরে গেলেন। ফাল্গুনীকে নেশার জিনিস খাওয়ানো শক্ত হলো না। তারপর সে যখন অজ্ঞান হয়ে পড়ল, তখন তাকে তুলে কুঁয়োয় ফেলে দিলেন। আগের রাত্রে চুরি করা পরীটা তিনি সঙ্গে এনেছিলেন, সেটাও কুয়োর মধ্যে গেল, যাতে পুলিশ ফাল্গুনীকেই চোর বলে মনে করে। এই ব্যাপার ঘটেছিল সম্ভবত রাত্রি 11টার পর, যখন বাগানের অন্য কোণে আর একটি মন্ত্রণা সভা শেষ হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট থেকে মনে হয় ফাল্গুনী জলে পড়বার আগেই মরে গিয়েছিল। কিন্তু অমরেশবাবুর বোধহয় ইচ্ছে ছিল সে বেঁচে থাকতে থাকতেই তাকে জলে ফেলে দেন, যাতে প্রমাণ হয় সে নেশার ঝোঁকে অপঘাতে জলে ডুবে মরেছে। যাই হোক, অমরেশবাবু নিষ্কণ্টক হলেন। যে ছবিটা তিনি আমাদের দেখিয়েছিলেন, রওনা দেবার আগে সেটা পুড়িয়ে ফেললেই নিশ্চিন্ত, আর তাকে শনাক্ত করবার কোনো চিহ্ন থাকবে না। আমি যখন নিঃসংশয়ে বুঝতে পারলাম এ অমরেশবাবুর কাজ, তখন পাণ্ডে সাহেবকে সব কথা বললাম। ভারী বুদ্ধিমান লোক, চট করে ব্যাপার বুঝে নিলেন। সেই থেকে 1 মিনিটের জন্যও অমরেশবাবু পুলিশের চোখের আড়াল হতে পারেননি। ব্যোমকেশ সিগারেট ধরাইল। আমি বলিলাম, আচ্ছা, অমরেশ রাহা যে ঠিক এই দিনই পালাবে এটা বুঝলে কি করে? অন্য যে কোনো দিন পালাতে পারত। ব্যোমকেশ বলিল, একটা কোনো ছুটির আগে পালানোর সুবিধে আছে। 2 দিন সময় পাওয়া যায়। 2 দিন পরে ব্যাংক খুললে যখন চুরি ধরা পড়বে, চোর তখন অনেক দূরে। অবশ্য বড়দিনের ছুটিতেও পালাতে পারত, কিন্তু তার দিক থেকে নববর্ষের ছুটিতেই পালানোর দরকার ছিল। অমরেশ রাহা যে ব্যাংকের ম্যানেজার ছিল, সেটা কলকাতার একটা বড় ব্যাংকের ব্রাঞ্চ অফিস। প্রত্যেক মাসের শেষে এখানে হেড অফিস থেকে মোটা টাকা আসতো, কারণ পরের মাসের আরম্ভেই ব্যাংকের টাকায় টান পড়বে। সাধারণ লোক ছাড়াও এখানে কয়েকটা খনি আছে, তাতে অনেক কর্মী কাজ করে। মাসের পয়লা তাদের মাইনে দিতে হয়। এবার সেই মোটা টাকাটা ব্যাংকে এসেছিল বড়দিনের ছুটির পর। বড়দিনের ছুটির আগে পালালে অমরেশ রাহা বেশি টাকা নিয়ে যেতে পারত না। তার 2টি সুটকেস থেকে 1,80,000 টাকার নোট পাওয়া গেছে। ব্যোমকেশ লম্বা হইয়া শুইল। বলিল, আর কোনো প্রশ্ন আছে? দাড়ি কামালো কখন? ট্রেনে? হ্যাঁ, সেই জন্যই ফার্স্ট ক্লাসের টিকিট কিনেছিল। ফার্স্ট ক্লাসে সহযাত্রীর সম্ভাবনা কম। সত্যবতী বলিল, মহিধর বাবুকে বেনামি চিঠি কে দিয়েছিল? ব্যোমকেশ বলিল, প্রফেসর সোম। কিন্তু বেচারার প্রতি অবিচার করো না। লোকটি শিক্ষিত এবং সজ্জন। এক ভয়ঙ্করী স্ত্রীলোকের হাতে পড়ে তার জীবনটা নষ্ট হতে বসেছে। সোম সংসারের জ্বালায় অতিষ্ঠ হয়ে রজনীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেদিকেও কিছু হলো না। ডাক্তার ঘটকের প্রবল প্রতিদ্বন্দ্বিতায় তিনি হেরে গেলেন। তাই ঈর্ষার জ্বালায়। ঈর্ষার মতন এমন নীচ প্রবৃত্তির আর নেই। কাম, ক্রোধ, লাভ, ষড়রিপুর মধ্যে সবচেয়ে অধম হচ্ছে মাৎসর্য। একটু চুপ করিয়া থাকিয়া বলিল,
মালতী দেবীর অসুখের খুবই বাড়াবাড়ি যাচ্ছে। কারুর মৃত্যু কামনা করতে নেই, কিন্তু মালতী দেবী যদি সিঁথেই সিঁদুর নিয়ে এই বেলা স্বর্গারোহণ করেন, তাহলে অন্তত আমি অসুখী হব না। আমিও মনে মনে সায় দিলাম।